গভীর সংস্কার না হলে ফিরতে পারে স্বৈরাচার, প্রধান উপদেষ্টা। নির্বাচন ইস্যুতে ভিন্নমত বিএনপি ও জামায়াতের। তত্ত্বাবধায়ক সরকার এবং জুলাই সনদ ইস্যুতে ঐক্যে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। এ মাসেই জাতীয় সনদ চূড়ান্ত। ওয়াশিংটনের সাথে গোপন চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে পারে, ডিক্যাপ টকে চীনা রাষ্ট্রদূত। নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ নিহত 4, আততায়ীর আত্মহত্যা। আসসালামু আলাইকুম, মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রলেপ দেয়া পরিবর্তন নয়, গভীর সংস্কার না হলে স্বৈরাচার ফিরে আসতে পারে। একই সঙ্গে তিনি জানান, জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধীদের বিচার করতে সরকার বদ্ধপরিকর। বিকেলে রাজধানীর একটি হোটেলে জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তির অনুষ্ঠানে সংস্কার ও জুলাই সনদ তৈরি করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আর জামায়াতের আমির বলেছেন, বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে বিপর্যয় ঘটতে পারে। রিপোর্টে আরো জানাচ্ছেন মুকসিমুল হাসান। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে সংস্থাটির ঢাকা কার্যালয়। অনুষ্ঠানে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টাবৃন্দ এবং বিএনপি, জামাত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই পুনর্জন্মের মাস। এটি শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, দেশকে ঢেলে সাজানোর অবারিত সুযোগ রয়েছে। নতুন পথ রচনা করতে হবে। দেশটা আমরা গড়তে চাই, এটা মুখের ভাষার একতা না, যেটা বললাম বলে গেলাম ওরকম না, একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতম ভাবে পরিবর্তন। গভীরতম পরিবর্তন যদি না করি, যে স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে, এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যতই সংস্কার করি, যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো গভীরের সংস্কার। জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই, যত কিছু দিই, ওটা বোধহয় ওটার বীজ বোধহয় আমাদের মধ্যে থেকে যাবে। এই বীজ থেকে আমরা কিভাবে মুক্তি পাই, আমাদের চ্যালেঞ্জের বিষয়। এটা কয়েকটা কাগজের সংস্কার না, এটা মনের গভীরতর জায়গার সংস্কার। একই সঙ্গে অধ্যাপক ইউনূস জানান, সংস্কারের পাশাপাশি অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থান দমাতে মানবাধিকার লঙ্ঘনের দায়ীদের বিচার করতে বদ্ধপরিকর। আলোচনায় রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে উঠে আসে নির্বাচন এবং সংস্কার প্রসঙ্গে ভিন্ন ভিন্ন দলীয় অবস্থান। গণতন্ত্রে তো কিছু মতবিরোধ থাকবেই, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সব এক কথা বলবে তা তো না। এই বিষয়টাকে আমরা খুব বড় করে দেখিয়ে আমরা জাতির মধ্যে একটা অযথা একটা বিভক্তির সৃষ্টি করছি। আমরাও চাই যে অতি দ্রুত এই হত্যার বিচার হোক। আমরাও চাই যে সংস্কারগুলো যেগুলো খুব জরুরি দরকার সেগুলো অতি দ্রুত হোক। কিন্তু একটা জিনিস আমাদের সকলে বোধহয় মনে রাখা প্রয়োজন, জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন সরকার, এটা বোধহয় খুব জরুরি দরকার। আমাদের সম্পদকে মুখে নয়, বাস্তবেই সম্মান দেখাতে হবে। সরকার এবং জাতির পক্ষ থেকে সেটা যেন নিশ্চিত করা হয়। এ বিষয়ে নিশ্চিত করতে হলে 3টা জিনিস প্যারালাল চলতে হবে: বিচার, সংস্কার এবং নির্বাচন। কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয়, তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে, আমরা বিশ্বাস করি। অনুষ্ঠানে আমন্ত্রিত জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা খুনিদের বিচারের দাবি জানান। সেই সাথে শহীদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্যের আহ্বান জানান। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরিয়ে আনতে দলগুলো একমত হলেও এর প্রধান নিয়োগের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক বিতর্ক এখনও শেষ হয়নি। মঙ্গলবার দিনভর আলোচনা শেষে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, 3/4 দল এই ইস্যুতে একমত। তত্ত্বাবধায়ক সরকার সহ জুলাই সনদের খসড়া নিয়ে যেসব আপত্তি আছে তা নিষ্পত্তি করে চলতি মাসেই জাতীয় সনদ চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। রিপোর্ট জানাচ্ছেন নাজিবুর রহমান।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাবিত সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের মঙ্গলবারের সংলাপ ছিল দ্বিতীয় দফার ২১তম দিন। বৈঠকের শুরুতেই কমিশন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রস্তাব দেয়। এনসিপি এবং জামায়াতে ইসলামী এই প্রস্তাবে রাজি হলেও বিচার বিভাগকে এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করাটা সমীচীন হবে না বলে মন্তব্য করে তাতে দ্বিমত পোষণ করে বিএনপি সহ কিছু রাজনৈতিক দল। জুডিশিয়ারিকে বাইরে রেখে যতটা সম্ভব আমরা যদি এই সম্মতিটা আনতে পারি, জাতীয় ঐকমত্য আনতে পারি, তাহলে ভালো। কিন্তু এখানে আলোচনায় এটা এখনো পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো যায় নাই। আমাদের সেই জায়গাতে দ্বিমত আছে। পুরো হাউসে একমত অ্যাকসেপ্ট বিএনপি পার্লামেন্টে চলে যায়, তাহলে এটা একেবারে অসম্ভব হবে। কারণ পার্লামেন্টের ৩-৪টা দল থাকবে, একমত হয়ে সেখানে ডিসিশন নেওয়া এটা খুব ডিফিকাল্ট হবে এবং একটা অনিশ্চয়তার দিকে আমরা চলে যাব। তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা আমাদের এই ফোরামেই পুরোপুরিভাবে সেটেল করে ফেলা প্রয়োজন। সেটাকে পরবর্তী কোনো ফোরামের জন্য রেখে দেওয়া গোটা থেকে একটা অশনি সংকেত তৈরি করতে পারে। ঐকমত্য কমিশনের ৭০০-র বেশি প্রস্তাবের মধ্যে ৬৫০-র বেশি প্রস্তাবে বিএনপি একমত পোষণ করেছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। জুলাই সনদের খসড়া নিয়ে বিএনপির আপত্তি না থাকলেও মৌলিক সব বিষয়ে এই সনদে অন্তর্ভুক্ত না করা হলে তাতে এনসিপি স্বাক্ষর নাও করতে পারে বলে জানিয়েছে দলটির সদস্য সচিব। তারা সনদের মধ্যে কোনটা কোনটা আনবে এটা আমাদেরকে এখনো দেয় নাই। আমার মনে হয় সবকিছু আলোচিত হয়েছে। এখন যে সমস্ত বিষয়গুলোতে ঐকমত্য আসতে পারে নাই সবাই, সেই বিষয়গুলো রিপিটেডলি আলোচনা হচ্ছে। এমন কোনো বিষয় নাই যেটা আলোচিত হয় নাই। মৌলিক সংস্কারের প্রত্যেকটা বিষয়ই যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়, সেটাই আমাদের দাবি। যদি কোনো বিষয়কে অনুল্লেখ করে বাদ দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়, সেক্ষেত্রে সেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করব কিনা সেটা অবশ্যই বিবেচনাধীন। সনদের খসড়ায় আপত্তি থাকলে বুধবারের বৈঠকে লিখিতভাবে জানানোর আহ্বান জানান কমিশনের সহসভাপতি। নারী প্রতিনিধিত্বের বিষয়টায় একটা জায়গায় ঐকমত্যের জায়গায় আমরা উপস্থিত হতে পারব, এটা একটা ইতিবাচক অগ্রগতি আজকে হয়েছে। ইতিমধ্যেই জাতীয় সনদের টেক্সটের একটা খসড়া আমরা দিয়েছি রাজনৈতিক দলগুলোর কাছে। কেউ কেউ মৌখিকভাবে কিছু কিছু সামান্য সংশোধনের কথা বলেছেন। আমরা তাদের অনুরোধ করেছি আগামীকাল দুপুর 12টার মধ্যে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বড় রকমের আপত্তি আমরা শুনতে পাইনি এখন পর্যন্ত। আশা করছি বড় রকমের আপত্তি থাকবে না। সংশোধনীগুলো সংযুক্ত করে আমরা আগামীকাল এই অংশটা নিষ্পত্তি করতে পারব। আমরা এখনও আশাবাদী 31শে জুলাইয়ের মধ্যে সনদের একটা পূর্ণাঙ্গ রূপ দাঁড় করাতে পারব। নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা সহ তত্ত্বাবধায়ক সরকার ইস্যু বুধবারও কমিশনে আলোচনা হবে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে গোপন অর্থনৈতিক চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে পারে বলে উদ্বেগ জানিয়েছে চীন। যে কোনো পরিস্থিতিতে চীন বিশ্বস্ত বন্ধুর মতো বাংলাদেশের পাশে থাকবে জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়ান বলেন, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার তদন্তে সহযোগিতা করবে তাঁর দেশ। বিগত সরকারের বাধার কারণে বিএনপি জামায়াতের নেতারা চীন সফর করতে পারেনি বলেও জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিপোর্ট শফি মাহমুদ সাগরের। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ডিক্যাব টকের এবছরের তৃতীয় পর্বে প্রধান অতিথি চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে হতাহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এই দুর্ঘটনার স্বচ্ছ তদন্তে সহযোগিতা করবে চীন। বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত। অনেক শিশুর প্রাণহানি হয়েছে। ইতিমধ্যে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছে আহতদের সেবা দিতে। এই বিমান দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে আমরা টেকনিশিয়ান দিয়ে সহযোগিতা করব। যুক্তরাষ্ট্রের আকস্মিক ট্যারিফ নীতির ফলে বিশ্বজুড়েই অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হয়েছে মন্তব্য করে চীনা রাষ্ট্রদূত বলেন, চাপে পড়ে কোনো চুক্তিতে গেলে তা বাংলাদেশের অর্থনৈতিক ও সার্বভৌমত্বের জন্য ঝুঁকির কারণ হতে পারে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কারোপ নীতি পুরো বিশ্বের বাণিজ্যকে থমকে দিয়েছে। বাংলাদেশও এই নীতির ভুক্তভোগী। তবে যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো চুক্তির আগে বাংলাদেশকে ভাবতে হবে এর ফলে কোনো অর্থনৈতিক এবং সার্বভৌমত্বে ঝুঁকি তৈরি হচ্ছে কিনা। বিগত সরকারের বাধায় বিএনপি এবং জামাতের নেতারা চীন সফরে যেতে পারেনি উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক অবস্থার পরিবর্তনে সব দলের সাথেই চীনের ভালো সম্পর্ক তৈরি হয়েছে।
নির্বাচনের সঠিক সময় বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন তিনি। বিগত কয়েক মাসে বিএনপি এবং জামায়াতের শীর্ষ নেতারা চীন সফর করেছে কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে, যা বিগত সরকারের বাধায় 10 বছরেও হতে পারেনি। সব রাজনৈতিক দলই চায় চীনের সাথে গভীর সম্পর্ক বজায় রাখতে। আমরাও বাংলাদেশের বন্ধু হিসেবে সহযোগিতা করতে ইচ্ছুক। বাংলাদেশ চীন পাকিস্তানের ত্রিদেশীয় জোট অন্য কোনো দেশকে চাপে ফেলতে নয়, বরং নিজেদের অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থ রক্ষার উদ্দেশ্যে গঠিত হয়েছে বলে জানান চীনা রাষ্ট্রদূত। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 9 সেপ্টেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব আলী সিনেট ভবনে এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আস্থা রাখতে চান শিক্ষার্থীরা। মেজবাহ হাসানের রিপোর্ট। দীর্ঘ 28 বছর পর সবশেষ 2019 সালে ডাকসু নির্বাচন হলেও নিষিদ্ধ ছাত্রলীগের দখলদারিত্ব, গেস্টরুম নির্যাতন, ট্যাগিং রাজনীতির কারণে গণতান্ত্রিক চর্চার সুযোগ পায়নি শিক্ষার্থীরা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে বিভিন্ন সময় ডাকসু নির্বাচনের দাবি উঠলেও নানা জটিলতায় তা পিছিয়ে যায়। দীর্ঘ অপেক্ষা আর আলাপ আলোচনার পর অবশেষে তফসিল ঘোষণা করল বিশ্ববিদ্যালয় প্রশাসন। মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় 12 আগস্ট 2025 মঙ্গলবার থেকে 18 আগস্ট 2025 সোমবার পর্যন্ত। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, নির্বাচনে থাকবে না কোনো দল বা প্রতীক, নিশ্চিত হবে লেভেল প্লেয়িং ফিল্ড। এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রদের। কে কোন পার্টি করে, কার কি মার্কা, ডাকসুতে অন্তত সুযোগ নাই বুঝার। আমরা এই পর্যন্ত কোনো ধরনের থ্রেট আমরা অনুভব করি নাই। নিজেদের প্রতিনিধি নির্বাচনে ভোট হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক, এমনটা প্রত্যাশা শিক্ষার্থীদের। নিজের যে মতামতটা, যাকে ইচ্ছা তাকে যে ভোট দিতে পারবে, এই সুযোগটা অবশ্যই তৈরি হবে বলে আমি মনে করছি। বিগত সরকার থেকে শিক্ষাটা নেয়, তারা যেন শিক্ষাটা নেয় এবং তারা যেন এমনভাবে কাজগুলো করে সেটা যেন স্টুডেন্ট বান্ধব হয়। ট্যাগিংকে দূরে রেখে শিক্ষক শিক্ষার্থী বান্ধব হয়ে পরিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের উপকারে আসে এমন রাজনীতি, এমন ডাকসুই আমরা চাই। নতুন করে অধিকার চর্চার সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেদিকে প্রশাসনের নজরদারির আহ্বান শিক্ষার্থীদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। হংকং ভিত্তিক টেক্সটাইল এবং পোশাক শিল্প প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ কোম্পানি বাংলাদেশে $250 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে কোম্পানিটির চেয়ারম্যান হান চুন এই বিনিয়োগ পরিকল্পনার কথা জানান। হান্ডা শুরুতে বাংলাদেশের বস্ত্র খাতে $150 মিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করে এবং এ লক্ষ্যে গত এপ্রিলে বিনিয়োগ সম্মেলনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারকে সই করে। পরে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার জোরালো সহযোগিতার কারণে হান্ডা বিনিয়োগ পরিকল্পনা $250 মিলিয়ন উন্নতি করেছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদীদের বিতাড়িত করা হবে। বিকেলে গাজীপুরের শ্রীপুর পৌর শহরে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে পথসভায় নাহিদ এই কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানে শ্রীপুর উপজেলার মাওনার শহীদদের স্মরণ করে এনসিপির আহ্বায়ক বলেন, গাজীপুরে মাওনা ছিল জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম রণক্ষেত্র, আন্দোলনের অন্যতম হটস্পট। শুধু মাওনাতে লড়াই করে 19 জন শহীদ হয়েছেন। লড়াই এখনো শেষ হয় নাই উল্লেখ করে নাহিদ বলেন, একটি বাংলাদেশের জন্য লড়াই চলমান আছে। আমরা শুনেছি আজকে গাজীপুরে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা। আমরা হুঁশিয়ার দিতে চাই, বাংলাদেশে যতদিন গণ অভ্যুত্থানের শক্তি জীবিত আছে, রাজপথে গণ অভ্যুত্থানের শক্তি সক্রিয় আছে, আওয়ামী লীগ এবং মুজিববাদী শক্তিরা কোথাও দাঁড়াতে পারবে না। গাজীপুর থেকেই প্রতিরোধের ডাক তৈরি হবে।
জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আসামি পক্ষের অভিযোগ গঠনের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেফতারকৃত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। 3 আসামির পক্ষে তাদের আইনজীবীরা বক্তব্য রাখেন। মামলায় মোট আসামি করা হয়েছে 30 জনকে। 24 জনকে পলাতক ঘোষণা করে বিচার কাজ শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গত বছরের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের পার্কের মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। আমাদের তদন্তকারী কর্মকর্তা থরো ইনভেস্টিগেশন করেছেন, ইনভেস্টিগেশন করার পর রিপোর্ট দাখিল করেছেন। সেই ইনভেস্টিগেশনের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি। আমাদের ভিডিও ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে, সিডিআর আছে, আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে এবং চার্জ গঠন না হওয়ার মতো কোনো উপাদান আছে বলে আমরা মনে করি না। অবশ্যই চার্জ হবে, এটা আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি। তারপরে এই সিদ্ধান্তটা সম্পূর্ণ ট্রাইব্যুনালের এখতিয়ার, শুনানির পরে ওনারা আদেশ দেবেন। নাফিজ নয়, রিকশার পাদানিতে যেন ঝুলছিল এক টুকরো বাংলাদেশ, যেই ছবি কাঁদিয়েছে পুরো দেশকে, শক্তি জুগিয়েছে ফ্যাসিবাদ মুক্তির আন্দোলনে। 1 বছর আগে উত্তাল জুলাই যেই স্বপ্ন নিয়ে শহীদ নাফিজ, তাইম সহ যারা বুক পেতে দিয়েছিল পুলিশের সামনে, সেই প্রতিশ্রুতির বাংলাদেশ না পাওয়ার আক্ষেপ এখন সেসব পরিবারের। মেজবা হাসানের আরেকটি রিপোর্ট, ছবি তুলেছেন রনি রায়হান ও ইউনুস আলী। আমার নাফিসটা আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। সন্তানের স্মৃতি আঁকড়ে যেন কান্না শেষ হয় না নাফিজের মায়ের। তাই তো 1 বছর পরও কপালে পতাকা বাঁধা রিকশার পাদনিতে সন্তানের পড়ে থাকা নিথর দেহের সেই ছবি নিয়ে এখনো ডুকরে কাঁদেন মা। আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করো, যেন সত্যি ওর টার্গেট পূরণ করো, যেন আমার কাছে এসে বলতে পারে, আমি যেন এটা দেখে যেতে পারি। এখন বিচারেরও কোনো কিছু দেখি না, কোনো ভরসা পাই না, কারো কথায় আর ভরসা পাই না বাবা। 17 বছরের নাফিজের বুলেটবিদ্ধ রক্তমাখা শরীর টেনে নেওয়া রিকশা চালক নূর ইসলাম শোনালেন সেই ভয়াবহতার কথা। এত মানুষ, একটা পাখি পর্যন্ত আসে না এই ছেলেটার কাছে ধরব, আর আমি 1 গ্লাস পানি খাবো যে আমার রুড এখানে কইতেছে একটু পানি দে, হুগায় গেছি গা। অনেকজন আয়া কইতেছে পুরা দিলাম গেলাম, গাড়ি লিয়ে তাড়াতাড়ি যা। আরেকজন আইতেছে তাড়াতাড়ি বাঘ, একা টাইম না, এই চক্ষু হাসপাতাল বন্ধ গেছি। নাফিসরা যে দেশ গড়ার স্বপ্নে জীবন দিয়েছে, 1 বছর পরও তা অধরায় রয়ে গেল। ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন প্রায় সহস্রাধিক মানুষ, যার মধ্যে এই যাত্রাবাড়ি অন্যতম। এখানে শহীদ হন তাইম, যার বাবা ছিলেন একজন পুলিশ অফিসার। সহকর্মীর হাতে এমন নির্মমভাবে হত্যা, এখনো প্রশ্ন খুঁজে ফিরে তার পরিবার। সেদিনের সেই ভয়াবহতার বর্ণনা দিলেন তাকে রক্ষা করতে যাওয়া সহপাঠী। প্রথম গুলি করে তার বাম পায়ে, সেকেন্ড গুলিটা করে তার হচ্ছে কোমরে। কোমরের যখন বুলেটটা করে, বুলেটটা ছিদ্র হয়ে সামনে দিয়ে বের হয়ে যায়, তখনই সাথে সাথে সে ওই জায়গাটাতেই পড়ে যায়। আমি যখন তাইমকে ধরে পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, ওই অবস্থানে একজন পুলিশ সদস্য ঘুরে এসে আমাদেরকে আবার বারবার ফায়ার করে। তাই একটা ফায়ার যখন আমার পায়ে লাগে, তখন আমি তাইমকে টেনে নেওয়ার মতো আমার সক্ষমতা ছিল না, ফেলে পিছনের দিকে দৌড় দিই। যখন দৌড় দিই তখনও পুলিশ আমাকে বারবার ফায়ার করতেছিল। তাইমের সেই স্মৃতি এখনো খুঁজে ফেরে তার পরিবার। ছোটবেলা থাকতে যখন ছোট্ট ছিল তখন থেকে আমি তাইমকে পালছি। হত্যার বিচার কবে হবে তা নিয়ে সংশয় এমন শত শত শহীদ পরিবারের। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 11 বছর পর লন্ডনে এনটিভি ইউরোপ কার্যালয় পরিদর্শন করেছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। লন্ডনে তার আগমনকে ঘিরে বাংলাদেশি কমিউনিটিতে অন্যরকম উচ্ছ্বাস তৈরি হয়েছে। দল মত নির্বিশেষে কমিউনিটির নেতৃবৃন্দ ছুটে আসেন এনটিভির লন্ডন স্টুডিওতে। এ সময় তারা মত বিনিময়ের পাশাপাশি এনটিভির কাছে তাদের প্রত্যাশাও তুলে ধরেন। লন্ডন থেকে আরও জানাচ্ছেন এনটিভি ইউরোপের বিশেষ প্রতিনিধি রিয়াদ আহসান।
দীর্ঘ প্রায় এক যুগ পরে লন্ডনে এনটিভির চেয়ারম্যানের আগমন উপলক্ষে সোমবার এনটিভি ইউরোপ আয়োজন করে এক মতবিনিময় অনুষ্ঠানের। বিকেলে প্রিয় প্রতিষ্ঠান এনটিভির ইউরোপ কার্যালয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী আসলে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন প্রতিষ্ঠানের কর্মীরা। এ সময় এমসিআর নিউজ স্টুডিও সহ কার্যালয় পরিদর্শন করেন তিনি। এরপর তিনি ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে মতবিনিময়ে আসা ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় করেন, যেখানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন চেয়ারম্যান। তাকে কাছে পেয়ে কমিউনিটি নেতৃবৃন্দ আবেগাপ্লুত হয়ে পড়েন, বলেন এনটিভির সাথে তাদের হৃদয়ের টানের কথা। বিশেষ করে আমাদের এনটিভি বাংলাদেশের চেয়ারম্যান অনেক কষ্ট পরিশ্রম করেছেন এটাকে টিকে রাখার জন্য। যারা ওই বিশ্বে আছে সবাই কিন্তু আমরা এই এনটিভির দ্বারা অনেক উপকৃত হচ্ছি। অতিথিদের অনেকেই স্মরণ করেন চেয়ারম্যানের আপোষহীনতার কথা এবং কিভাবে এনটিভি শত প্রতিকূলতার মাঝেও সঠিক তথ্য তুলে ধরেছে সেই সাহসিকতার কথা। উনি আসলে এই টিভিটাকে এত দূর নিয়ে এসেছে, উনি আশা করি উনি আরো ভালো ভালো কিছু আমাদের উপহার দিবে। উনি এনটিভিকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন অনুষ্ঠান আমাদেরকে উপহার দিবেন। আনুষ্ঠানিক বক্তব্যে এনটিভির পরিচালক মোস্তফা সারওয়ার ও এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন কমিউনিটির সবাইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজেদের দর্শকদের সেবক হিসেবে উপস্থাপন করেন। চেয়ারম্যান জানান, সারা পৃথিবীতে এনটিভির অনেক অফিস থাকলেও ঢাকার পরে এনটিভি ইউরোপের স্টুডিওই এত বড় সেটআপের। আপনাদের ভালোবাসা চাই, যেভাবে ভালোবাসা পেয়েছি এবং যে ভালোবাসার কারণে আজকে এনটিভি সারা পৃথিবীতে বিশেষ করে ইউরোপেও সুন্দরভাবে আপনাদের ইউকে ইউরোপে কাজ করছে। আগামী দিনগুলো যদি আপনারা এইভাবে আমাদেরকে সব পরামর্শ দেন, ভালোবাসেন এবং আজকের যে উপস্থিতির জন্য আপনাদের প্রতি আমাদের যে আরো দায়িত্ব বেড়ে গেল, আমাদের যে কর্তব্য বেড়ে গেল, কিভাবে আমরা আরো আপনাদের পাশে থেকে আপনাদেরকে সার্ভিস দিতে পারি। তিনি অতিথিদের নানা চাওয়া পাওয়ার ব্যাপারে তাদের আশ্বস্ত করে বলেন, বাংলাদেশের বাইরে একমাত্র এনটিভি ইউরোপই আলাদা নিউজ সম্প্রচার করে, যা অতি গুরুত্বেরই বহিঃপ্রকাশ। আমি চেষ্টা করবো আপনাদের কথা পৌঁছে দেওয়ার জন্য, আর এই অনুরোধ করবো যে আপনাদের মাধ্যমে এই বাংলাদেশের জন্য আমাদের যে দায়িত্ব, যে দেশে আল্লাহ আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন সেই দেশের জন্য আমাদের সবার দায়িত্ব আছে। এনটিভি হচ্ছে আপনারা যেভাবে চান, যেভাবে মনে করেন কমিউনিটির উন্নয়ন হবে, দেশের জন্য কাজ করা যাবে, পরামর্শ দিবেন, ইনশাআল্লাহ এনটিভি আপনাদের পরামর্শ অনুসারে সেভাবে কাজ করবে। সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে গতিশীল করতে কার্যকর উদ্যোগের ব্যাপারে তিনি সংশ্লিষ্টদের অবহিত করার পাশাপাশি এনটিভি এ ব্যাপারে সোচ্চার হবে বলেও আশ্বস্ত করেন। তিনি কথা দেন, এনটিভি ইউরোপের প্রয়োজনে সিইও সাবরিনা হোসাইন আমন্ত্রণ জানালে তিনি আবারও আসবেন এনটিভি ইউরোপ কার্যালয়ে। রিয়াদ আহসান, এনটিভি ইউরোপ, লন্ডন, ইংল্যান্ড। শেখ হাসিনার মতো বর্বরতা ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীও করেনি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। জুলাই অভ্যুত্থানে লাশ পোড়ানোর মতো জঘন্য অপরাধের বিচার অবশ্যই হবে। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই হত্যার বিচার নিয়ে আলোচনায় একথা বলেন আইন উপদেষ্টা। পরে অবশ্য এক ফেসবুক পোস্টে শেখ হাসিনা নৃশংসতার সাথে ৭১-এর বর্বরতার তুলনা করা তার ঠিক হয়নি বলে মন্তব্য করে দুঃখ প্রকাশ করেছেন তিনি। রিপোর্টে আরো জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট আন্দোলনে সহস্রাধিক মানুষ হত্যার শিকার হন। এরপর এই হত্যার বিচার চেয়ে ভিন্ন সময় তাদের পরিবারের সদস্যরা রাজপথে নামেন। বিচার কাজের ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। জুলাই হত্যার বিচার শীর্ষক এই সেমিনারেও শহীদ পরিবারের সদস্যরা অন্তর্বর্তী সরকারের উপর ক্ষোভ প্রকাশ করেন। যাদের রক্তের উপর দাঁড়িয়ে উনি আজকে প্রধান উপদেষ্টা, এবং অপ্রিয় সত্যি হলেও বলবো উনার ১,০০০ কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন। উনি অলরেডি ৬ মাসের দণ্ডিত আসামি ছিলেন, সেটা মাফ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। এখন আমাদের মুখোমুখি হতে উনি ভয় পায় কেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানালেন, ইতিমধ্যে ৪টি মামলার বিচার কাজ চলছে। নিয়ম অনুযায়ী যতটুকু সময় নেওয়া দরকার তাই হচ্ছে এবং ন্যায় বিচার করতে তারা বদ্ধপরিকর। আইন উপদেষ্টাও বিচার প্রার্থীদের একটু ধৈর্য ধারণ করার অনুরোধ জানান। শেখ হাসিনা এবং তার দোসররা যেই অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে ১৯৭১ সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা, আর্মড মানুষকে আহত হয়ে
যাচ্ছে যখন তখন গুলি করে মেরে ফেলা। আপনারা বলতে পারেন 25শে মার্চে কালো রাত্রে হয়েছে, অবশ্যই 25শে মার্চে কালো রাত্রে ভয়াবহ ঘটনা ঘটেছে, কিন্তু একদম ওটা তো অন্য দেশের বাহিনী, অন্য আমরা তো স্বাধীনতা ঘোষণা করেছি তারপর, মানে আপনি যদি পার্সপেক্টিভ দেখেন, পার্সপেক্টিভ ওয়াইজ ডিফারেন্ট। আমার 71 সনে ডেড বডি পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই। উপদেষ্টা রেজওয়ানা হাসান বললেন, বিচার অবশ্যই করতে হবে, তবে মামলা বা গ্রেফতার বাণিজ্য যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা এখনো গ্রেফতার বাণিজ্য, মামলা বাণিজ্য এই সমস্ত শব্দ থেকে মুক্তি পেলাম না, তো এগুলো এখনো চলছে। এইগুলো একটা রাজনৈতিক কালচার না বদলালে বদলাবে না। এটা যদি আপনি ঠিকও করে দিয়ে যান, কিন্তু রাজনৈতিক কালচার যদি না বদলায়, রাজনীতি যদি বিচারটাকে নিজের মধ্যে ধারণ না করে, তাহলে এই পরিবর্তন আসলে কখনো প্রাতিষ্ঠানিক হবে না। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা এই সরকারের নানা ব্যর্থতার কথা তুলে ধরে আরও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল 2 কৃষকের। কিশোরগঞ্জের কুলিয়ারচরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, বিকেলে উপজেলার তারাকান্দি গ্রামে জমিতে কৃষিকাজ করার সময় সেচ পাম্পে সংযুক্ত বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন শাহাবুদ্দিন মিয়া। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন একই এলাকার আরেক কৃষক মজলু মিয়া। ঘটনাস্থলেই মারা যান তারা। ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুতের লাইন রেখে দেয় এই প্রাণহানির অভিযোগ করে সেচ পাম্প মালিকের বিচারের দাবি করেছেন স্থানীয়রা। মার্কিন টেলব্যাংক অর্থনীতির খবর। 48 বছরের মধ্যে দেশের আমদানি রপ্তানি খাতে জাহাজে পণ্য ওঠানামার সর্বোচ্চ রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। এ সময় বন্দরের গতিশীলতা বাড়ানোর ক্ষেত্রেও উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সঠিক পরিকল্পনার মাধ্যমে এর সম্প্রসারণ এখন সময়ের দাবি বলেও জানান তিনি। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরির পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। দেশের আমদানি রপ্তানি পণ্যের বড় একটি অংশ পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, কিন্তু গত জুলাই বিপ্লব পূর্ববর্তী সময়ে নানা অনিয়ম আর প্রতিকূল পরিস্থিতির কারণে কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়ে বন্দর কার্যক্রম। তারপরও গত 1 বছরে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে বন্দর এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান। 10 মাসে আমরা যে অর্জন করেছি, 48 বছরের মধ্যে এটা ঐতিহাসিক একটা রেকর্ড আমাদের হ্যান্ডলিং, এবং বন্দরকে সমস্ত প্রতিকূলতার মধ্য দিয়েও কিন্তু আমরা এটা বের হয়ে এসে এখন একটা এফিশিয়েন্ট পর্যায়ে আমরা নিয়ে আসছি। এটা কিন্তু আমাদের সর্বোচ্চ এফিসিয়েন্সি গেইন আমরা বলতে পারি। চট্টগ্রাম বন্দরকে দক্ষ, গতিশীল ও জনবান্ধব করতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে জানিয়ে বন্দর চেয়ারম্যান বলেন, বিভিন্ন দেশের সাথে চট্টগ্রাম বন্দরের সরাসরি রুট চালুর সম্ভাবনাও তৈরি হয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিদেশি বিনিয়োগের স্বার্থে বন্দরের সক্ষমতা বাড়ানো জরুরি। বন্দরের সক্ষমতা যদি না বাড়ে, বন্দরের এফিসিয়েন্সি যদি না অর্জন করা যায়, তাহলে কিন্তু আপনার এখানে ফরেন ইনভেস্টমেন্ট আসবে না। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসলে খুব কম সময়ে চট্টগ্রাম বন্দর বিশ্বের উন্নত বন্দরের কাতারেই উন্নীত হবে বলে জানান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। এনটিভি নিউজ ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। গভীর সংস্কার না হলে ফিরতে পারে স্বৈরাচার, প্রধান উপদেষ্টা। নির্বাচন ইস্যুতে ভিন্নমত বিএনপি এবং জামায়াতের। তত্ত্বাবধায়ক সরকার এবং জুলাই সনদ ইস্যুতে ঐক্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। এ মাসেই জাতীয় সনদ চূড়ান্ত। ওয়াশিংটনের সাথে গোপন চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে পারে ডিক্যাপ টকে চীনা রাষ্ট্রদূত। নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ নিহত 4 আততায়ীর আত্মহত্যা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।